আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুক্রবার সোহরাওয়ার্দীতে সমাবেশের প্রস্তুতি জামায়াতের, কিন্তু অনুমতি দেয়নি ডিএমপি। এরপর থাকবে বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন চায় ভারত। তারেক রহমানকে দেশে ফেরাতে ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা চলছে। আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন অসম্ভব। এরপর থাকবে আন্দোলন দমাতেই নূরের ওপর আক্রমণ, বললেন মির্জা ফখরুল। আমাদের দফা জনগণের ভোটের অধিকার। এবং সর্বশেষ জানিয়ে দেব, সরকার শুধু ইয়েস শুনতে চায়, বললেন জিএম কাদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। শুক্রবার সোহরাওয়ার্দীতে সমাবেশের প্রস্তুতি জামায়াতের, কিন্তু অনুমতি দেয়নি ডিএমপি। শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী। ঢাকা মহানগরী, উত্তর ও দক্ষিণ জামায়াতে ইসলামী সমাবেশে ব্যাপক শোডাউন করতে প্রস্তুতি নিয়েছে। সমাবেশ সফল করতে দুই মহানগরী দফায় দফায় বৈঠক করছে। জনসাধারণের অংশগ্রহণ বাড়াতে বিলি করছে প্রচারপত্র। গঠন করেছে সমাবেশ বাস্তবায়ন উপকমিটি, সমন্বয় কমিটি ও অন্যান্য প্রয়োজনীয় কমিটি। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এখনও পর্যন্ত তাদের অনুমতি দেয়নি। সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীকে কোনো ধরনের সমাবেশের অনুমতি দেওয়া হয়নি বলে জানান ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। তিনি বলেন, আমরা জামায়াতকে সমাবেশ করার কোনো অনুমতি দেইনি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে 3 দফা দাবি আদায়ে এই সমাবেশে ডাক দিয়েছে জামায়াত। কেয়ারটেকার সরকার পুনর্বহাল, আলেম ওলামা ও জামায়াত আমিরের মুক্তি এবং সরকারের পদত্যাগের দাবিতে এই সমাবেশ করতে যাচ্ছে দলটি। এর আগে গত 24 জুলাই দলটির ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান 3 দফা দাবি আদায়ে একাধিক কর্মসূচি ঘোষণা করেন। গত 28 জুলাই সারা দেশের মহানগরীগুলোতে বিক্ষোভ মিছিল করে দলটির নেতাকর্মীরা। এরপর গত 30 জুলাই জেলা শহরগুলোতে একই দাবিতে মিছিল ও সমাবেশ করেছে জামায়াত। পরে 1 আগস্ট বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে সমাবেশের ঘোষণা দেয় দলটি। ডিএমপি এ সমাবেশের অনুমতি না দিলে 4 আগস্ট আবার সমাবেশের ঘোষণা দেয় জামায়াত। জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের প্রচার সম্পাদক বলেন, জামায়াতের এসব কর্মসূচি পালনের আগে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়ে আবেদনও করা হয়েছে। তবে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের এসব কর্মসূচি পালনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতার পরিবর্তে বাধা দিয়েছে। গ্রেপ্তার করেছে বেশ কিছু নেতাকর্মীকে, যা দেশের নাগরিকদের সাংবিধানিক অধিকারকে ক্ষুণ্ণ করেছে। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গত 10 জুন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শান্তিপূর্ণভাবে সমাবেশ করেছে, যা প্রমাণ করেছে জামায়াত শান্তিপূর্ণ সমাবেশ আয়োজনে বদ্ধপরিকর ছিল। এবারও জামায়াত শান্তিপূর্ণভাবে সমাবেশ সফল করতে মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড পর্যায়ে বৈঠক করে প্রস্তুতি নিয়েছে। দেশের নাগরিকদের মৌলিক অধিকার আদায়ে জামায়াতের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করার সামগ্রিক প্রস্তুতি নিয়েছে। তিনি বলেন, 4 আগস্টের সমাবেশ নির্বিঘ্নে করার জন্য জামায়াত ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে সহযোগিতা চেয়ে আবেদন করেছে। আমরা আশা করছি শান্তিপূর্ণভাবে সমাবেশ সফল করতে আইনশৃঙ্খলা বাহিনীকে 10 জুনের মতো সহযোগিতা করবে এবং গণতান্ত্রিক এই আন্দোলনে নগরবাসী তাদের মৌলিক অধিকার ফিরে পাওয়ার গণদাবি আদায়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন চায় ভারত। বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন পরিকল্পিত এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছে ভারত। তবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে। বাংলাদেশের আসন্ন নির্বাচনের বিষয়ে অন্যান্য দেশের মন্তব্যকে ভারত কিভাবে দেখছে, এমন প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, সেখানে কিভাবে নির্বাচন হবে তা বাংলাদেশের জনগণই ঠিক করবে। বৃহস্পতিবার নয়াদিল্লিতে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ের সময় বাংলাদেশের নির্বাচনের আগে কয়েকটি দেশের মন্তব্যের কথা উল্লেখ করে তিনি বলেন, দেখুন, আমি মনে করি সেখানে একাধিক কার্যক্রম চলছে এবং মানুষ সম্ভবত সেসব নিয়ে মন্তব্য করছে। অরিন্দম বাগচি বলেন, এগুলো নিয়ে পুরো বিশ্বই মন্তব্য করতে পারে, তবে ভারতই। বাংলাদেশের সঙ্গে আমাদের বিশেষ সম্পর্ক রয়েছে। বাংলাদেশে যা ঘটে তাতে আমরাও জড়িত, কারণ তা আমাদের প্রভাবিত করে। বাংলাদেশের মানুষ যেভাবে নির্ধারণ করবে নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া, সেভাবেই হওয়া উচিত। তিনি বলেন, অবশ্যই আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। সেখানে আমাদের একটি হাই কমিশন আছে। আমরা আশা করি সেখানে শান্তি থাকবে
সহিংসতা থাকবে না এবং পরিকল্পনা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে কোনো মন্তব্য নেই বলেও জানান এই মুখপাত্র। তবে বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে এই প্রথম ভারত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করল। তারেক রহমানকে দেশে ফেরাতে ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা চলছে। সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরাতে ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা চলমান বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে কিনা জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে আমরা ব্রিটিশ সরকারের সঙ্গে আলাপ আলোচনা করছি এবং আলাপ আলোচনা চলমান রয়েছে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 9 বছরের সশ্রম কারাদণ্ড এবং তার স্ত্রী জোবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, যে মামলায় তারেক রহমানের 9 বছর ও জোবাইদা রহমানের 3 বছরের সাজা হয়েছে সে মামলা কিন্তু আমাদের সরকার দায়ের করেনি। এ মামলা করেছে 2007 সালে তাদের পছন্দের তত্ত্বাবধায়ক সরকার। তিনি বলেন, তাদের পছন্দের মানুষরা যখন ক্ষমতায় তখন এই মামলা দায়ের হয়েছিল, সেই মামলায় শাস্তি হয়েছে। আর আমাদের সরকার যদি প্রতিহিংসা পরায়ণ হতো তাহলে আমরাই মামলা করতাম, আর মামলায় রায় হওয়ার জন্য 14 বছর অপেক্ষা করতে হতো না, অনেক আগেই মামলার রায় হতো। কিন্তু বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বিভিন্ন কথা বলা হচ্ছে। আসলে আইন আদালত কোনো কিছুর ওপরে তাদের আস্থা নেই এবং কোনো কিছুকে তোয়াক্কা করে না, শুধু ক্ষণে ক্ষণে বিদেশিদের কাছে যায়। আমরা বিদেশিদের কাছে যাই না, বরং বিদেশিরা আমাদের কাছে আসে, বলেন ডক্টর হাসান মাহমুদ। সম্প্রতি তারেক রহমানের বক্তব্য প্রচার নিয়ে আদালতে একটি রায় দিয়েছেন। সে বিষয়ে জানতে চাইলে হাসান মাহমুদ বলেন, এ রায় আগেও হয়েছিল। তারেক রহমানের কোনো বক্তব্য পত্রপত্রিকায় বা টেলিভিশনে প্রচার করা যাবে না। মেইন স্ট্রিমের কোনো পত্রিকা বা মিডিয়ায় তারেক রহমানের কোনো বক্তব্য প্রচার করে না, কিন্তু মাঝে মধ্যে কেউ ভুল করে ফেলে। সোশ্যাল মিডিয়া, ইউটিউব চ্যানেলে হয়। আমি মনে করি এগুলো হচ্ছে বলে আদালত আবার সাপ্লিমেন্টারি রায় দিয়েছেন। আর কেউ যদি এর ব্যত্যয় ঘটায় তাহলে আদালত অবমাননা হবে। আদালত অবমাননা হলে আদালত সেক্ষেত্রে ব্যবস্থা নেবেন। আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন অসম্ভব। আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন অসম্ভব বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, সরকারি দল ছাড়া সব বিরোধী দল অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে চায়, কিন্তু আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। আওয়ামী লীগ জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চায়। তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের যে প্রতিশ্রুতি দিচ্ছে সেটা অবাস্তব। তাদের দ্বারা নিরপেক্ষ নির্বাচন সম্ভব না। তিনি বলেন, প্রশাসনে যারা দায়িত্ব পালন করছেন তারা আমাদের ভাই। আপনারা দায়িত্ব পালনে নিরপেক্ষতা হারিয়ে ফেলেছেন। হাতে হাতুড়ি নিয়ে যে আচরণ করেছেন তাতে কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, স্বাধীনতার মূলনীতি ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার। স্বাধীনতার 52 বছরেও এর একটিও বাস্তবায়ন হয়নি। দেশের আবহাওয়ায় বর্তমানে দূষিত হয়ে গেছে। এই দূষিত আবহাওয়া পরিচ্ছন্ন করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তার বাবা, মা, ভাই হারানোর ব্যথায় কান্না করেন, কিন্তু হাফেজ রেজাউল করিমের বিষয়ে তার পদক্ষেপ কি দেশবাসী তা জানতে চায়। আন্দোলন দমাতেই নূরের ওপর আক্রমণ হয়েছে। সরকার বিরোধী চলমান আন্দোলনকে দমন করার অংশ হিসেবেই গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূরের ওপর আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সহ দলের নেতাকর্মীদের ওপর যেভাবে আক্রমণ হয়েছে এ ঘটনা তারই ধারাবাহিকতা। তবে এভাবে ভয় দেখিয়ে চলমান আন্দোলনকে দমন করা যাবে না বলেও হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল। তিনি বলেন, আজকে বাংলাদেশের মানুষ যেভাবে জেগে উঠেছে তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য, সেই সময় তাদের ফ্যাসিবাদের যে চরিত্র, সন্ত্রাস করে, ভয় দেখিয়ে, নির্যাতন করে এখান থেকে তারা বেরিয়ে আসতে চায়। জনগণের ন্যায়সঙ্গত দাবিতে যে আন্দোলন চলছে তা তারা দমন করতে চায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার সহধর্মিনীর বিরুদ্ধে যে রায়, এটাও তারই একটি পদক্ষেপ। সন্ত্রাস করে, ভয় দেখিয়ে, সাজানো রায় দিয়ে, সাজা দিয়ে জেল জুলুম করে তারা আন্দোলন দমন করতে চায়। কিন্তু জনগণ যখন জেগে ওঠে তখন ভয় দেখিয়ে, সাজা দিয়ে, আক্রমণ করে আন্দোলন করা যায় না বলেও জানান তিনি। মির্জা ফখরুল বলেন, আমরা জনগণের দাবি নিয়ে আন্দোলন করছি,
সেখানে কে কি বলছে সেটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের আন্দোলনের মূল বিষয় হচ্ছে এই সরকার যেহেতু ব্যর্থ হয়েছে, জনগণের অধিকার কেড়ে নিয়েছে, জনগণ এর বিরুদ্ধে আন্দোলন করছে। জনগণের একটাই দাবি, এই সরকারকে পদত্যাগ করতে হবে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে। কে কি বলল না বলল তাতে আন্দোলন দমন করা যাবে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আমাদের দফা জনগণের ভোটের অধিকারের। জাতীয় পার্টির মহাসচিব কিশোরগঞ্জ 3 আসনের সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ এবং বিএনপি দুই দল দুই দফা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। বিএনপি বলছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, আর আওয়ামী লীগ চায় তাদের সরকারের অধীনে নির্বাচন। তবে আমরা এসবে নাই। আমাদের দফা হলো জনগণের ভোট দিতে পারার অধিকারের দফা। এ সময় আওয়ামী লীগ ও বিএনপির প্রতি ইঙ্গিত করে জাতীয় পার্টির মহাসচিব বলেন, আপনারা এত গরিমা কইরেন না, বেড়াগিরি কইরেন না। ক্ষমতা না থাকলে কিন্তু বেড়াগিরি থাকতো না। আপনারা সবাইকে নিয়ে আলোচনায় বসে একটা ফর্মুলা বের করেন। সরকারকে বলবো, এক্ষেত্রে সরকারের দায়িত্বটাই বেশি। সরকার শুধু ইয়েস শুনতে চায়, বর্তমান সরকার শুধু ইয়েস শুনতে চায় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। তিনি বলেছেন, ক্ষমতাসীনরা গঠনমূলক সমালোচনাও সহ্য করতে পারে না। সে কারণেই চিকিৎসক, ব্যবসায়ী, প্রকৌশলী সহ সব পেশাজীবী সংগঠনের নেতৃত্বে তাদের নিজেদের লোক বসাতে চায়। ফলে দেশের প্রকৃত সত্য বা বাস্তবতা বুঝতে পারে না দেশের সরকার। সাবেক এই বাণিজ্য মন্ত্রী জিএম কাদের বলেন, পেশাজীবী সংগঠনগুলো করা হয় একটি উদ্দেশ্য থেকে, যেমন কখন কোন পণ্য আমদানি করতে হবে, কোন পণ্যের কত দাম হবে এবং ব্যবসায়ীরা কি পরিমাণ ব্যবসা করবেন তা নির্ধারণেই বাণিজ্য মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। আর সেক্ষেত্রে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনগুলো হেল্পিং হ্যান্ড হিসেবে সহায়তা করতে পারে। এভাবে প্রতিটি সেক্টরের পেশাজীবী সংগঠনগুলো সরকারের গঠনমূলক আলোচনা ও পরামর্শ দিয়ে সহায়তা করতে পারে। সব ব্যবসায়ী সংগঠন তথ্য দিয়ে সরকারকে সহায়তা করতে পারে। আবার সরকার ইচ্ছা করলে সংশ্লিষ্ট সংগঠনের নেতাদের সঙ্গেও আলোচনায় বসতে পারে। এতে সরকার প্রয়োজনীয় পণ্য আমদানিতে কর নির্ধারণ করা হবে বা কোন পণ্যে কর নির্ধারণ করা হবে না তা সিদ্ধান্ত নিতে সহজ হয়। কোন পণ্যে কর ছাড় দিলে জনগণ উপকৃত হবে তা সরকার বুঝতে পারে। পেশাজীবী সংগঠনগুলো জনগণের কথা চিন্তা না করে সরকারকে সমর্থন দিতেই ব্যস্ত হয়ে থাকে বলে মন্তব্য করেন জিএম কাদের। তিনি বলেন, অথচ সরকারকে সঠিক পথে রাখতেই এই সংগঠনগুলো সৃষ্টি হয়েছিল। এখন বাজার অস্থির, নিত্যপণ্যের অভাব, ব্যবসায়ীরা বেশি মুনাফা করছেন, কিন্তু সরকার তা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না। সবাই সরকারের পক্ষে কথা বলেন, সবাই ইএসআর বলতেই ব্যস্ত। এবার এফবিসিআইয়ে নেতৃত্ব নির্বাচনের সুযোগ দেওয়া হয়েছে, এটাকে সরকারের স্বার্থেই সম্পূর্ণ স্বাধীন করে দেওয়া উচিত।